সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি বাগা ইব্রাহিম টক থেকে ইব্রাহিম চৌধুরী খোকন আপনাদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আজকে যে মুহূর্তে ভিডিওটি রেকর্ড করছি সেই মুহূর্তে নিউ ইয়র্কে প্রচন্ড তুষারপাত জমে আছে, হিমশীতল সন্ধ্যা এবং আমরা বেশ ঠান্ডায় একদম কাবু হয়ে যাওয়ার অবস্থা। কিন্তু এই মুহূর্তে নিউ ইয়র্কে, নিউ জার্সিতে যদি হিমশীতল ঠান্ডাও থাকে, বাংলাদেশ থেকে যে সমস্ত ফোন কল পাচ্ছি বা বাংলাদেশের বিষয়টা বেশ উত্তপ্ত, উষ্ণ নয়, এটাকে উত্তপ্তই বলা যায়। এই উত্তপ্ত অবস্থা বাংলাদেশ থেকে আমরা প্রায় জানি। আমরা জানি যে বাংলাদেশে এখন নির্বাচন বড় ঘটনা, জাতীয় ঘটনা, যেটা নির্বাচন হবে। কিন্তু এই নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু ঘটনার মধ্যে ঘটে গেছে। একটা হচ্ছে যে একটা উদীয়মান তরুণ, যিনি রাজনৈতিক ভাবেই উদীয়মান এবং তিনি একটা রাজনীতির প্রতিশ্রুতি নিয়ে এগোচ্ছিলেন, তার উপর গুলি করা হয়েছে এবং এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ডের চেষ্টা যে ছিল এ ব্যাপারে আর কোনো সন্দেহ কারণ নাই। এবং এটার পাশাপাশি আমরা যদি দেখি বেশ কিছু আরো জাতীয় ঘটনা ঘটে গেছে, যে একজন বীর মুক্তিযোদ্ধা মেজর আখতার, তিনি জামাতে ইসলামে যোগদান করেছেন। এবং সবচেয়ে বড় যেটা ঘটনা বেশ আলোচিত হচ্ছে যে গত রাত্রে থেকে, সেটা হচ্ছে যে বাংলাদেশের খুবই পরিচিত সাংবাদিক, যিনি ইরাক যুদ্ধে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন, বাংলাদেশের সম্ভবত একমাত্র সাংবাদিক ইরাক, আমাদের বন্ধু আনিস আলমগীর, তাকে প্রথমে টিভি অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো, তারপরে গ্রেফতার করা হলো। পাশাপাশি আমরা জানি যে 25 তারিখ তারেক জিয়া, শীর্ষ রাজনৈতিক দল আর শীর্ষ নেতা তারেক জিয়া আসছেন, বাই দিস টাইম খালেদা জিয়া ওনার অসুস্থতা। তো এইসব মিলে একটা বাংলাদেশের থেকে যারা ফোন করেন তারা জানতে চান যে আমরা বাইরে থেকে কি জানি। আমরা অনেক সময় দেশে ফোন করি, ভাই আপনারা কি জানেন, ওনারা বলেন আপনারা বেশি জানেন। তো আমরা বাইরে থেকে কি জানবো? এখন অনেকেই আবার বাইরে থেকে জ্যোতিষীর মতো অনেক কিছুই জানেন। আর আমরা সংবাদপত্রে যারা কাজ করি বা আমার বেলায়, যে আমরা নির্দিষ্ট তথ্য ছাড়া আমি তো কারো কাছ থেকে কিছু শুনে বলতে পারবো না। অনেকেই এমুক হবে, নির্বাচন হবে না, বানচাল হয়ে যাবে, হলেও হবে না, এই হত্যাকাণ্ড, এই যে রাজনৈতিক নাটক, এগুলোর পিছনে এই কারণ আছে, অমুকটা করিয়েছে, কিন্তু এটার কোনো বিশ্বাসযোগ্য সূত্র না পেলে আমার পক্ষে বলা সম্ভব নয়। এই জন্য জাস্ট এই আলোচনা করার জন্য, এই আলোচনা হয় খুব যে আপনাকে কোনো কিছু নিশানা দেবে তা নয়, কিন্তু এই সমস্ত আলোচনায় আমরা থাকতে চাই যেটা আমরা খালি চোখে দেখতে পারি বা আমার সীমার মধ্যে রয়েছে। এবং এই আলোচনাগুলো শুনলে আমাদের ভালো লাগে। কেন? আমরা এসব আলোচনা করেই বড় হয়েছি। যেমন মেজর আখতার সাহেব একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে জামাত ইসলামে কেন যোগদান করলেন, এটা নিয়ে বেশ কিছু ফোন কল বা কোয়ারি। তো মেজর আখতার একমাত্র মুক্তিযোদ্ধা না যিনি জামাতে ইসলামে যোগদান করেছেন। জামাতে ইসলাম মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের বিরোধিতা ছিল, তখন এক পক্ষ আরেক পক্ষের সাথে দেখা হলে নির্ঘাত আখতার সাহেবের মৃত্যু হইত। এবং আখতারি সাহেব যে প্রথম মানুষ যিনি জামাতে যোগদান করলেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে, মুক্তিযুদ্ধের আপন পরিচয় ত্যাগ করে বা ধারণ করেই অনেক মুক্তিযোদ্ধাই জামাতে ইসলাম করেন বা যোগদান করেছেন, আমরা দেখেছি। এমনকি আমার নেতা মানে মেজর জলিল, এক সময় আমরা যার সাথে রাজনীতি করেছি, স্লোগান করেছি, সমাজ পরিবর্তনের লড়াই করেছি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে 72 সালে গর্জে ওঠা তারুণ্যের মিছিল, তো আমরা ছিলাম। কিন্তু এই মেজর জলিল যখন মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং মৌলবাদী শক্তির রাজনৈতিক জুটে যান, রাজনৈতিক দলে যান, তখন এটা কোনো অবাক করার বিষয় ছিল না। রাজনীতি বিভিন্ন পথে, বিভিন্ন বাঁকে এই ধরনের পরিবর্তন ঘটে, এরকম ঘটনাগুলো ঘটে, এগুলো আলোচনার ক্ষেত্র জন্ম দেয়, আলোচনার সৃষ্টি হয় এবং এই আলোচনার জের ধরে দেশে কি হবে, কি হচ্ছে, এর একটা আলামত পাওয়া যায়। মেজর আখতার হয়তো দেখেছেন যে জামাত ইসলাম হয়তো ক্ষমতায় চলে আসতেছে, তার ক্ষমতায় যাওয়াটা জরুরি, ক্ষমতার বাইরে আর কতদিন থাকবেন, মুক্তিযুদ্ধ করেছিলেন দেশের ক্ষমতা যাওয়ার জন্য, দেশটা তাদের হবে, দেশটা তো আর তাদের দীর্ঘদিনের জন্য পান নাই এবং দীর্ঘদিন থেকে ক্ষমতার বাইরে আছেন। এমনকি বিএনপি থেকেও তিনি কয়েকবার বহিষ্কার হয়েছেন। এখন তার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসার কোনো কমতি নেই একজন মুক্তিযোদ্ধা হিসেবে, কিন্তু তিনি আবার তার রাজনীতির ঠিকানাটা জামাত ইসলামে খুঁজতেই পারেন। আমরা দেখবো যে এই সমস্ত নাটকীয়তার মধ্যে দিয়ে বাংলাদেশ রাজনীতি কোন দিকে যায়, এই দেখাটা, এই অংশগ্রহণ করাটাই তো রাজনীতির অংশ। আমাদের যে রাজনৈতিক তরুণটাকে হত্যা করার যে চেষ্টায়, এটা যে পরিকল্পিত হত্যাকাণ্ড, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। হত্যাকাণ্ডের চেষ্টা, পরিকল্পিত হত্যাকাণ্ডের চেষ্টা, এই পরিকল্পনার পিছনে যারা কাজ করছে তারা এই হত্যাকাণ্ডের সফল হোক আর বিফল হোক, ঘটনা ঘটিয়ে তারা দেশ ছেড়ে যাবে বা কোথায় হাইড করবে, এটা তাদের পরিকল্পনারই অংশ। এই বাংলাদেশ থেকে কোনো ঘাতক বা হামলাকারী বা অপরাধী দ্রুত ভারতে আশ্রয় নেওয়া, পার্শ্ববর্তী আশ্রয় দেওয়া কোনো বিষয়ই না। কয়েক ঘন্টার মধ্যেই সে চলে যেতে পারে এবং সেখানে যদি কোনো পক্ষের প্রশ্রয় থাকে, ভারতের সরকারের যদি প্রশ্রয় না থাকে, শুধু গোয়েন্দা বিভাগের প্রশ্রয় থাকে বা কোনো পক্ষ বা সীমান্তের যে সমস্ত প্রভাবশালী মহল আছে দুই পক্ষেই তাদের প্রশ্রয় থাকে, তাইলে তো মানে এগুলো কোনো বিষয় না। আমাদের জন্য ক্ষতির কারণ হচ্ছে যে আমরা এই সময় এমন ঘটনা ঘটলো, একটা তরুণ, তার সাথে রাজনৈতিক বিরোধ অনেকে থাকতে পারে, তার বক্তব্যে অনেকে আহত হতে পারে, তাকে এভাবে প্রাণনাশের চেষ্টা করার মধ্য দিয়ে যে বার্তাটা আসে সেটা গণতন্ত্রের জন্য শুভ না, সেটা বাংলাদেশের রাজনীতিতে যে প্রজন্ম কাজ করতে যায় তাদের জন্য এটা মোটেই শুভ না। এবং অতীতেও রাজনৈতিক হামলা হয়েছে, হত্যার চেষ্টা হয়েছে, হত্যাও করা হয়েছে রাজনৈতিক ভাবে বাংলাদেশে, কিন্তু কোনোটারই পরিণাম ভালো হয় না। হত্যা করে একজনকে হয়তো বন্ধ করা যায়, কিন্তু তার
কজ গুলাকে বন্ধ করা যায় না, এটা কোনো না কোনো ভাবে বিকশিত হবে এবং যারা হত্যার পিছনে কাজ করেন তাদের খুঁজে বের করা আমার মনে হয় না যে খুব কঠিন হবে। সো আমরা বাংলাদেশের মানুষ জানতে চায় যে এই সময়ে এই তরুণকে হত্যা প্রচেষ্টায় জড়িত যে পক্ষ এটা কেন কাজ করেছে, কারা এই কাজের পিছনে যে বিরাট মদত বা পুরো পরিকল্পনার বিষয়টা মানুষ জানতে চায়। আমরা জানি যে বাংলাদেশের নির্বাচন ঘোষণার মধ্য দিয়ে একটা রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ নির্বাচন রাষ্ট্র ও নাগরিকদের মধ্যকার যে অবস্থা পুনর্নবীকরণ করে বা এই আস্থাটা রাষ্ট্র নাগরিকদের মধ্যে যে সম্পর্ক, এই আস্থাটা ভেঙে পড়লে রাষ্ট্র দুর্বল হয় আর শক্তিশালী হয় অনিশ্চয়তা, অবিশ্বাস আর সংঘাত। আমরা আগে দেখেছি এবং দেখে এসবের মূল্য দিয়েছি। তাই আসন্ন যে নির্বাচনে জাতীয় নির্বাচন করা, সেই নির্বাচন নিয়ে জনগণের যেমন প্রত্যাশা আছে, জনগণের মধ্যে শঙ্কা প্রশ্ন জমে আছে, তা উপেক্ষা করার কোনো সুযোগ নাই। আমরা জানি যে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিনি অসুস্থ, হয়তো জীবন মৃত্যু সন্ধিক্ষণে হাসপাতালে, এবং ইতিমধ্যে দলের মূল যে নেতা যিনি দায়িত্ব পালন করতেছেন তার উপস্থিতি তিনি দেশে আসছেন। তার দেশে ফেরা নিয়ে তিনি তার আশঙ্কার কথা বলেছিলেন। সেই আশঙ্কা কি এখন নেই? এই আশঙ্কা কি উবে গেছে, না আশঙ্কাকে ধারণ করেই তিনি আসছেন? এইসব প্রকাশ্যে জানা না গেলেও তিনি আসছেন, তার আসার দিকে নজর রাখতে হবে। তিনি আসলে যে বিএনপি শুধু নয়, বাংলাদেশের রাজনীতিতে তার উপস্থিতিতে একটা পরিবর্তন আনবে, ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নাই। বাংলাদেশের রাজনীতি ইতিহাসে নির্বাচন কখনো ছিল উৎসবের, কখনো আতঙ্কের, আবার কখনো ছিল রক্তক্ষয়ী সংঘাতের নাম। স্বাধীনতার 5 বছরের বেশি সময় আমরা এখনো একটি সর্বগ্রাহ্য, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনী সংস্কৃতি পুরোপুরি গড়ে তুলতে পারে নাই। এটি এক নির্মম বাস্তবতা। বা ক্ষমতাসীন মহল, বিরোধী দল বা অংশীজন এবার এই নির্বাচনকে সামনে রেখে যদি বলি যে সরকার, যারা যে সমস্ত দল, আওয়ামী লীগ তো এই নির্বাচনে নাই, দূরে রাখা হয়েছে, কিন্তু যে সমস্ত দল নির্বাচন করবেন তারা রাষ্ট্রযন্ত্র এবং কি নাগরিক সমাজ, আমাদের সকলের অতীতেও যেমন দায় ছিল এখনো সেই দায়, অতীতেও যদি নানা সব ঘটনা ঘটে এইসব ব্যর্থতার দায় আমাদের ছিল, এবার এই ব্যর্থতা যদি ঘটে এখনো সেই দায় এড়ানোর আমাদের কোনো সুযোগ নাই। এবার এই নির্বাচনে সেই আশঙ্কা, পুরানো আশঙ্কা আবার মাথাচড়া দিয়ে উঠছে। নির্বাচনের বানচালের চেষ্টা হতে পারে এমন কথাবার্তা রাজনীতির মাঠে প্রতিদিন শোনা যাচ্ছে। সহিংসতা, হরতাল, অবরোধ, প্রশাসনিক পক্ষপাত, ভয়ভীতি, নেপথ্যের নানান ষড়যন্ত্রের কথা বাতাসে ভেসে বেড়াচ্ছে। সবকিছু আমাদের অতীতের স্মৃতি থেকে যদি দেখি, আমাদের অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে এই সমস্ত সংশয়, সন্দেহ কোনো অবস্থায় অমূলক না। একজন সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার করার জন্য তাকে মামলা দিয়ে, তিনি সাংবাদিকরা নিশ্চয়ই সাংবাদিকতা যারা করেন তারা আইনের ঊর্ধ্বে না, তারও একটা সীমা রেখা আছে। তিনি কি সীমা লঙ্ঘন করেছেন? তার কথাবার্তা কত, এই সীমা লঙ্ঘনের জন্য তার বিরুদ্ধে স্পষ্ট কোনো অভিযোগ আনা যেত, কিন্তু তাকে আগে নিয়ে যে বসিয়ে ডিবি অফিসে তারপরে মামলা দায়ের করিয়ে গ্রেফতার করা, এটা তো আন্তর্জাতিকভাবে ভালো বার্তা দেবে না। এবং ইতিমধ্যে সম্পাদক পরিষদ বিবৃতি দিয়েছেন তার মুক্তির জন্য, এবং এইসব বিবৃতিকে উপেক্ষা করা আমরা দেখেছি। এই উপেক্ষা করার পরিণাম এগুলা তাৎক্ষণিকভাবে একটা বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক সংস্থা, এটা কি আসে যায়? এই যে জাতিসংঘের বা আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বা সাংবাদিকদের সংগঠন, তারা যখন বিবৃতি দেয় এটার একটা জোরালো পরিণতি আছে। এই পরিণতি কিন্তু এখন এই যে আনিস আলমগীরকে গ্রেফতারের মধ্য দিয়ে বা যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হলো এবং তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হলো, সে তো জামিন পাবে, হয়তো কয়েকদিনের জন্য একটা ভয় ভীতি দেওয়া এবং তার কথা বলার জন্যই যদি শুধু নেওয়া হয়, এটা কি বার্তাটা গেল সরকারের বিরুদ্ধে? আমি জানি না সরকারে যারা যান তাদের কি মাথা এতই ভারী হয়ে ওঠে যে এইসব বিষয়ে তারা নিশ্চয়ই সুচিন্তিত সিদ্ধান্ত নিতে পারেন কি পারেন না, এটা বিভিন্ন কার্যক্রমে দেখা যায়। কিন্তু আমরা দেখবো যে অনেক সবাই মুক্তি চাচ্ছে একজন আনিস আলমগীরের, তাকে গ্রেফতার করে আইনে দেওয়া হচ্ছে, ওকে ডিউ প্রসেস করে তাকে এখন জামিনে মুক্তি দেন, দিলে আমরা জানতে পারবো যে কেন তিনি কি সীমাটা লঙ্ঘন করেছেন, এবং তিনি রাষ্ট্রের বিরুদ্ধে যদি কোনো সীমা লঙ্ঘন করে থাকেন অবশ্যই তিনি কাঠগড়ায় দাঁড়াবেন, আদালত তার শাস্তি হবে। কিন্তু যে প্রসঙ্গ বলতেছিলাম যে নির্বাচনকে সামনে রেখে এই ধরনের নানান নাটকীয়তা সৃষ্টি হয়েছে। এখন অনেকেই অনেক কিছু বলছে যে এই নাটকীয়তা ঘটানো হচ্ছে, এর কে ঘটাচ্ছে? সরকার তো চায় নির্বাচন হোক, সরকার একটা কার্যকর নির্বাচন করার জন্য যতটা প্রচেষ্টা করা দরকার তাই করছে। প্রশাসনিক প্রস্তুতি চলতেছে, এটা আমরা খবর জানি। নির্বাচন কমিশন সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছে, প্রার্থীরাও প্রতিটা এলাকায় কাজকর্ম করতেছেন। বিশেষ করে জামাত ইসলাম, বিএনপি এমন কোন নির্বাচনী এলাকা নাই, তারা বসে আছে। সুতরাং রাজনীতির জন্য ক্ষেত্র প্রস্তুত। এবং নেপথ্যে যদি কোনো ষড়যন্ত্র, কত ষড়যন্ত্র হতে পারে, এই ষড়যন্ত্রের পিছনে কারা কারা আছে এগুলো সময় বলে দেবে। তবে আগামী 2 মাস নির্বাচন না হওয়া পর্যন্ত এটা হয়েছে বলা যাবে না। আমরা নির্বাচন পর্যন্ত আশঙ্কার মধ্যেই আছি, বাট প্রত্যাশার মধ্যে আছি এটা নির্বাচন হোক, দেশটা অন্য ধাপে যাক, এবং এটা জনগণের প্রত্যাশা। এখন এটা নিয়ে যদি অন্য কোনো পক্ষ খেলাধুলা করেন নেপথ্য থেকে, এই খেলাধুলার পরিণাম কি দেশের জন্য মঙ্গল হবে? না। গণতন্ত্রের জন্য মঙ্গল হবে? না। দেশের মানুষ কি একটা দীর্ঘস্থায়ী কোনো সমস্যায় পড়বে? হ্যাঁ পড়বে। যদি গণতন্ত্র যখনই ব্যাহত হয়, এই গণতন্ত্রের যাত্রাপথে আবার ফিরে আসতে, একবার লাইনচ্যুত হলে আবার ফিরে আসতে এটা সময়
সময় লাগে, সেই সময় কতদিন যাবে, এমন হতে পারে আমাদের মতো অনেকের জীবদ্দশায় এই গ্যারাকল থেকে বেরোতে পারবো না। আমরা জানি গত 24শে জুলাইয়ের মধ্য দিয়ে আমাদের রাষ্ট্রযন্ত্রে যে পরিবর্তন এসেছে, পরিবর্তনের পরবর্তী পদক্ষেপই হচ্ছে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। এটার জন্য সরকার যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতিতে কাজ চলছে। জনতাই রাষ্ট্র ক্ষমতার মালিক, এই মালিকানা কেবল জনগণই নিশ্চিত করতে পারে। গণতন্ত্রের এই মৌলবাণীর কাছে যেন বাংলাদেশ ফিরে আসে, আমরা সেটাই আহ্বান করব, আমরা সেটাই প্রত্যাশা করব। আমি ইব্রাহিম চৌধুরী খোকন আবারও বাঘা ইব্রাহিম টক থেকে আপনাদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের কথাবার্তা শেষ করছি। সবাই ভালো থাকবেন।